এটা হত্যা নাকি এটা আপনার ওই যে আন্দোলনের মধ্যে কোনো একটা দুর্ঘটনা, সেটা তো পরে, এটাও তো প্রমাণ হবে তদন্তের মধ্য দিয়ে। আপনি তো তার আগে বলতে পারবেন না যে এটা দুর্ঘটনা ছিল। সবই দুর্ঘটনা, সবই আন্দোলনের অংশ। আপনি 5 তারিখের পরে যখন শেখ হাসিনা চলে গিয়েছেন দেশ ছেড়ে, যখন সরকার গঠন হয়েছে, তারপরে 15ই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড হয়েছে জাতিসংঘের রিপোর্টে যেগুলো আছে, তো সেগুলো তো আপনার তদন্ত করতে হবে না, সেগুলোর বিচার করতে হবে না? বিচার তো করতে হবে। এবং একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এইসব হত্যা, ধর্ষণ এবং রাহাজানি, ডাকাতি, এইসব যে মামলা, এই মামলা কিন্তু কখনো তামাদি হয় না। আপনি কোনো একটা সময় সরকার একটা আদেশ দিয়ে এটাকে বন্ধ করে রাখতে পারেন, বাট এটা বন্ধ থাকে না, বন্ধ করা যায় না। পৃথিবীর দেশে দেশে এর প্রমাণ আছে, বাংলাদেশেও এটার একটা বড় প্রমাণও। সুতরাং আমাদেরকে সেটাও খেয়াল রাখতে হবে। তখন কিন্তু আবার তদন্ত উল্টাপাল্টা হবে। আর না, এটাও বলে রাখি, তখন কিন্তু তদন্ত নিয়ে আপনি কথা বলেন, ভাই এতদিন পরে তদন্ত কি ঠিক আছে কিনা? সেই জন্য ভাই নিজের জন্য যারা পুলিশ হত্যার বিচার, যে এই বিষয়গুলো প্রশাসনে কি ধরনের অস্থিরতা সৃষ্টি করে? এক কথায় তাদের কাজ হচ্ছে জনগণের সেবা করা, এবং সেই সেবা প্রদানের জন্য তাকে দেশের সংবিধান এবং সংবিধান থেকে উৎসাহিত যত আইন আছে, আইন বিধি এবং অন্যান্য নির্দেশনা সরকারি যেসব আছে, বিধিবিধান, সেসব প্রতিপালন করা তার অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। তো উনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যে বিষয়ে তাকে অভিযুক্ত করা হচ্ছে, সেই অভিযোগে উনি দুষ্ট হওয়ার কোনো কারণ নেই। কারণ অভিযোগটা করা যাবে না এই কারণে যে বাংলাদেশের সংবিধান এবং অন্যান্য আইন অনুযায়ী এখনো স্বাধীনতার ঘোষক কোনো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, এবং ওনার ঘোষণা নিয়ে কোনো বিতর্কের সুযোগও নেই। ইতিহাস তো আছে আমাদের সামনে, আর ইতিহাস তো একদিনে রচিত হয় না, কোনো একটা দিবসে রচিত হয় না। ইতিহাস রচিত হয় পর্যায়ক্রমিক ভাবে। আরেকটু আমি খাদিজা আক্তার বা মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সরকারি কর্মকর্তা পর্যায়ে, তাদের বিষয়টি জিজ্ঞেস করতে চাই। এই যে রাজনৈতিক বিষয় আমরা নানান ভাবে দেখেছি, রাজনৈতিক ভাবে নানান সময়ে কর্মকর্তাদের বদলি করা হয়েছে, তাদের নিয়োগ স্থগিত করা হয়েছে অথবা চাকরিচ্যুত করা হয়েছে। এতে আসলে প্রশাসনে কি ধরনের অস্থিরতার জন্ম হয়? না, প্রশাসনের উপর তো এটা একটা হস্তক্ষেপ অবশ্যই, বাট এটা তো নতুন না। আমরা কিছু মানুষকে সবসময় দেখি, কিছু দলবাজ মানুষ থাকে বিভিন্ন, সেটা ওই তৃণমূল পর্যায়েও থাকে এবং কেন্দ্রীয় পর্যায়ে থাকে, এবং আমরা তো একটা মবের সংস্কৃতিও দেখেছি। তো সুতরাং এই দেশে আমরা প্রায়শই এরকম আচরণ করতে দেখি। যখন যারা সুযোগ পান, কোনো কোনো সময় তারা একেবারে ইঁদুরের গর্তে লুকিয়ে থাকেন, বেরই হন না, কথাই বলেন না, তখনও ইতিহাস ঠিক করার চেষ্টা করেন না। আবার যখন সুযোগ পান তখন আবার বিকৃত করার জন্য বা চাপ সৃষ্টি করার জন্য অনেক লম্ফজম্প করেন। এটা নতুন না, এটা আগেও হয়েছে। ধরেন এক সময় যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন 2008-এর নির্বাচনের পরে, তখন তো বাংলাদেশের সচিবালয়ের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা কখনো শহীদ মিনারে যেতেন না। এমনকি সচিবালয়ের যারা সচিব ছিলেন, তারা সেই ভোরবেলা আমাদের যে জাতীয় স্মৃতিসৌধ আছে সেখানে যেতেন না। আমাদের জাজ সাহেবরাও যেতেন না কোথাও। এখন যান, কিন্তু তখন যেতেন না। এটা যদি আমরা যদি দেখি আর কি, এটা তো আমাদের সামনে আছে। আমাদের পত্র পত্রিকা যদি কেউ গবেষণা করতে চান, আমার কথা যে সত্য তার প্রমাণ পাবেন। তা আমরা তো তাদেরকেও দেখিনি। তখন পরবর্তীকালে যখন এসব নিয়ে আলোচনা হলো, তখন তাদেরকে আমরা দেখেছি যে তারা যাওয়া শুরু করলেন, এবং এইভাবে একটা পর্যায়ে এখন আমাদের সমস্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, সামরিক বেসামরিক জাজেস, সবাই এখন আমাদের স্মৃতিসৌধে যান, শহীদ মিনারে যান। সেই সময় কোনো কোনো সময় এরকম হয়েছে যে ওই সময় তো আপনার যে আমাদের সংবিধান ছিল, সেখানে তো বঙ্গবন্ধুর নাম সেভাবে ছিল না, জাতির পিতা সেভাবে বলা হয়নি। তো সেই সময় কোনো কোনো সময় মাঠ পর্যায়ে বা কোনো কোনো পর্যায়ে এরকম চাপ সৃষ্টি হয়েছে যে আপনারা এটা তার নাম বলেন না কেন। তো সেই সময় এই কথাটা আসছিল। আসলে আমাদের যে সংবিধান আছে, আমাদের সংবিধান নিয়ে এত বিতর্ক, এত কথা, এত আলাপ আলোচনা, এত কাটছাট, এবং এটাকে আবার মবের মুলুকের সময় তো এটাকে ছুড়ে ফেলে দেওয়ার কথা বলা হয়েছিল। সব মিলিয়ে একটা চাপ সৃষ্টি করার পরিবেশ সৃষ্টি হয়ে যায়, এবং সেই চাপটা সৃষ্টি করার চেষ্টা করা হয়, এবং কোথাও কোথাও হয়, সব জায়গায় হয়েছে এরকম না, এরকম ঘটনাও তো আছে। সম্ভবত এটা বরিশাল অঞ্চলের কোথাও, যেখানে জামাত নেতা একদম একটা অসত্য কথা উচ্চারণ করেছিলেন,
তখন আমি দেখলাম, ভিডিওতে দেখলাম মুক্তিযোদ্ধারা অনেক হইচই করে তাকে স্টেজ থেকে নেমে যেতে বলেছেন, এটাও আছে। তো আমাদের কাছে ঝিনাইদহের ঘটনা আছে, এই উপজেলা নির্বাহী অফিসারের ঘটনা আছে, এই ঘটনাটাও আছে। তো এইসব ঘটনা ঘটতে থাকবে, বাট এগুলোকে ঠিক করতে হবে এবং এই দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে। সরকারের যারা উচ্চ পর্যায়ে আছেন, কেন্দ্রীয় পর্যায়ে আছেন, তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে যে তারা এটি ঠিক করে দিবেন যে তাদের লোকজন যাতে কোন রকম এরকম জনসভা বা এরকম আলোচনা সভায় যেন যে এমন কিছু না করে যেটাতে আহ, আসলে বিব্রত হন কর্মকর্তারা, তাদের জন্য সারা দেশ বিব্রত হয়, তাদের দলও বিব্রত হতে পারেন এবং আমরা এসব নিয়ে কথা বলতে হয়। এখন ধরেন যে তারা তো তাদের মতো করে আলোচনা সভা আয়োজনই করতে পারেন, সেখানে তারা অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারেন। যখন অফিসিয়ালি কোনো আলোচনা সভা আয়োজন করা হয়, তখন সেই আলোচনা বা সেই গোল টেবিল বলেন, যাই বলেন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা যে বিষয়ে আয়োজন করা হোক, সেই আয়োজনটা কিন্তু আমাদেরকে বর্তমান সংবিধানে যা আছে এবং আইন কানুন যা আছে, বিধিবিধান যা আছে, সেই মতে চলতে দিতে হবে। আপনি যদি বলছিলেন, আমরা কোন কোন গণমাধ্যম মারফত জানতে পেরেছি বিএনপি পক্ষ থেকে, সরকারি দল হিসেবে বিএনপি পক্ষ থেকে এরকম একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে, মানে যেটি গণমাধ্যমে এসেছে, আমি যদি আপনাকে একটু বলি ছোট করে, সেটা হচ্ছে স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে দেওয়া হবে তারা যেন অতি বাড়াবাড়ি না করেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকবার বক্তব্য বলেছেন যে এমন কিছু করা যাবে না যাতে জনগণ বিগত আওয়ামী ফ্যাসিবাদের সাথে বিএনপির শাসনামল মেলাতে পারে। যদি তাই হয়ে থাকে তাহলে এই খাদিজা আক্তারের বদলির বিষয়টি মানে কারা বাস্তবায়ন করলো, কারা এটি সামনে নিয়ে এলো, যদি সরকারের পক্ষ থেকে এরকম বার্তা থাকে? প্রথমত আমাদের তৃণমূল পর্যায়ের কর্মকর্তাদের তো একটা পর্যায়ে, মানে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মনিটর করা, তাদেরকে সুরক্ষা দেওয়া, এই দায়িত্ব হলো তার ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই জেলার ডেপুটি কমিশনার এই দায়িত্ব পালন করার কথা। এবং ডেপুটি কমিশনের উপরে এডিশনাল কমিশনার আছেন, কমিশনার সাহেব আছেন, তিনি করবেন। তারপরে তো আমাদের মন্ত্রণালয় আছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আমাদের যে মন্ত্রী পরিষদ বিভাগ, তারা এই মনিটর করবেন এবং এই দায়িত্বটা তারা পালন করবেন, সুরক্ষা দেওয়া এবং কোনো অন্যায় হয়ে থাকলে তার প্রতিবিধান করা। এটা হলো আমাদের প্রশাসনিক বিষয়। এবং সেখানে তো পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন পৃথকভাবেই তাদের দায়িত্ব পালন করবেন, কেন পুলিশ প্রশাসন যেখানেই কোনো অন্যায়, অবিচার বা আইন ভঙ্গ দেখবেন, সেখানে তাদের দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আমরা পুলিশ প্রশাসন, মাঠ প্রশাসন এবং কেন্দ্রীয় প্রশাসন এই দায়িত্ব পালন করবেন, এটা প্রত্যাশা করি এবং এটা করাই তাদের দায়িত্ব। এখন আসেন যে যদি রাজনৈতিক বিষয়ে হয়, তখন সেখানকার যে মাননীয় সংসদ সদস্য আছেন, তিনি অথবা ওই জেলায় যদি কোনো নেতা থাকেন, কোনো মন্ত্রী থাকেন, তার দায়িত্ব। এবং শেষ পর্যায়ে এসে এটা আমাদের যে প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা প্রতিপালন করানোর দায়িত্ব হচ্ছে আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, তার দায়িত্ব এটা। তিনি এইটা পর্যালোচনা করবেন, এটা খুঁটিয়ে দেখবেন। এবং এই পর্যায়ে আমাদের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদেরও দায়িত্ব আছে। সুতরাং এখানে যদি আইন ভঙ্গ হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, কোনো বিব্রতকর পরিস্থিতি হয়ে থাকে, তার একটা প্রশাসনিক তদন্ত করতে হবে, পুলিশি তদন্ত করতে হবে এবং আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। এবং সেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সমর্থন লাগবে। তারা যদি প্রধানমন্ত্রীর যে নির্দেশ বা উপদেশ অথবা প্রধানমন্ত্রীর যে কথাগুলো, সেগুলো যদি তারা অনুসরণ করেন, তাহলে তারা সেইভাবে কাজ করবেন। আর যদি না করেন, তখন প্রধানমন্ত্রী নিশ্চয়ই এই ব্যাপারে ব্যবস্থা নিতে পারবেন, তিনি তাদেরকে ডেকে কথা বলতে পারবেন। তাহলে তো আমরা এদিকে দেখতে পাচ্ছি যে প্রক্রিয়াগুলোর কথা আপনি বললেন, নিশ্চয়ই সেইগুলো যথাযথভাবে মেনটেন করা হয়নি। অতি উৎসাহী কিছু ব্যক্তি, মানে দলের মধ্যে যেমন চাটুকার থাকে, প্রশাসনের ভিতরে যে চাটুকার তেলবাজ ব্যক্তিরা রয়েছেন, তারা অতি উৎসাহের সঙ্গে এই কাজগুলো করেছেন নাকি? না, চাটুকারিতার গল্প বললে তো আমাদের গল্প শেষ হবে না। আমাদের চাটুকারে ভর্তি সবখানে। এবং এই চাটুকারিতা বেশি হয়ে যাওয়ার জন্য মব বেশি হয়ে গেছে কিনা, এটার একটা সম্পর্ক আছে কিনা, এটাও খুঁজে বের করতে হবে। সুতরাং এই যে চাটুকাররা আছেন, তারা যদি আমাদের বক্তব্য শুনেন, আমি সবসময় বলেছি যে বাংলাদেশের প্রজাতন্ত্রের যারা কর্মচারী, তারা গণকর্মচারী, জনগণের অর্থে, মানে জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, তাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া, হ্যাঁ, এবং খাদ্য, পোশাক, এভরিথিং, তারা এটার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞ থাকা দরকার। এবং তারা যদি কারো কারো সেবা করতে চান, কাউকে যদি ভালোভাবে কারো কথা বলতে চান, কারোর সাথে সুব্যবহার করতে চান, এটার প্রথম শুরু করতে হবে জনগণকে দিয়ে। সুতরাং তারা যে চাটুকারিতা, তো মানে হচ্ছে যে আপনি উচ্চ পর্যায়ের লোকদেরকে পদলেহন করে তাদের পা চেটে আপনি
বলবেন এবং সেসব করে আপনার উন্নতির চেষ্টা করবেন, সেই জায়গা থেকে আসলে গণকর্মচারীদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। তবে এটা গণকর্মচারীরা ইচ্ছা করলেই বেরিয়ে আসতে পারেন, কেউ কেউ পারবেন, কিন্তু সবাই পারবেন বা পারেন এটা যদি আমরা বলি তাহলে বোধহয় তাদের প্রতি একটু অবিচার বা অন্যায় করা হবে। এখানে আপনার সেই রাজনৈতিক পরিবেশটা তৈরি করে দিতে হবে। অর্থাৎ আপনি যেটা বলছেন যে এর সাথে অনেকগুলো কম্পোনেন্ট জড়িত, মানে স্বাধীন একটা প্রশাসনিক ব্যবস্থার জন্য মূলত রাজনীতি এবং প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, মানে অর্থাৎ সরকার এবং রাজনীতির মধ্যে একটা সেতু বন্ধন প্রয়োজন, যদি আমরা সংক্ষেপে বলার চেষ্টা করি। যদি আমি একপাক্ষিক ভাবে জিজ্ঞেস করি যে প্রশাসনের মধ্যে সুযোগ সন্ধানী আম, যে চাটুকার ব্যক্তিরা রয়েছেন তাদের নিজস্ব আখের গোছানোর জন্য, স্বার্থ সিদ্ধির জন্য নানান ধরনের অতি উৎসাহী কাজ কর্মকাণ্ড করে, এর কারণে কি মানে দিন শেষে কাকে পে করতে হয়, খেসারতটা কাকে দিতে হয়, রাজনীতিকে নাকি সংশ্লিষ্ট সরকারকেই? এই বিষয়ে আমি অনেকবার আলোচনা করেছি। আমি প্রথমত দায়িত্ব হচ্ছে রাজনীতিবিদদের, কারণ তারা ড্রাইভিং সিটে আছেন। এখন একজন হুম, মন্ত্রী বা একটা ক্যাবিনেট, মন্ত্রিসভা, সংসদ, তারা যদি আমাদের গণকর্মচারীদের ঠিকমতো মনিটরিং করতে না পারেন এবং তাদের যে চাটুকারিতায় তারা যদি অন্যদিকে চলে যান, মুগ্ধ হয়ে হুম, যান, হুম। তাহলে তাদেরকে তো সেটা দায়িত্ব নিতে হবে। এবং এই সব ঠিক করার দায়িত্ব তাদের, আইন প্রণয়নের দায়িত্ব তাদের, বিধিবিধান প্রণয়নের দায়িত্ব তাদের, মনিটরিং এর প্রধান দায়িত্ব তাদের। সংক্ষিপ্ত ভাবে একটু আপনার কাছে জানতে চাই যে আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা, আপনি ইতিহাস বিকৃতির কথা বলছেন, আমরা জানি ইতিহাস খণ্ডিত হয়েছে, বিকৃত হয়েছে, কিন্তু সেই ইতিহাস বিকৃতির জায়গাটা যদি ঘটে খোদ সেই মুক্তিযোদ্ধাদের মাধ্যমে, মানে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা বলতে পারি কর্নেল অলি আহমেদ সাহেবের কথা, বীর উত্তম কর্নেল অলি আহমেদ, উনি তো বীর বিক্রম নাকি বীর উত্তম, বীর বিক্রম সম্ভবত। আহ তো তিনি যে মন্তব্য করেছেন যে 26শে মার্চ রাত 2:15 তিনি বললেন, বা আরো কেউ কেউ বললেন যে ওই রিভল্ট, এবং সেখান থেকে সেটি স্বাধীনতা দিবস। এর আগে তিনি নানান ধরনের তত্ত্ব দিয়েছেন। এখন আমার কথা হচ্ছে যে রাজনৈতিক জায়গা থেকে যে ইতিহাস বিকৃতি, ইতিহাস খণ্ডন করা, এগুলো আমরা মানতে পারি না, তারপরে সহ্য করতে হচ্ছে, কিন্তু খোদ মুক্তিযোদ্ধা হিসেবে কেউ যদি মানে আমাদের স্বাধীনতা ইতিহাস বিকৃতি করে, সেই জায়গাটি আসলে আমাদের জন্য কতটা আশঙ্কাজনক, কতটা ক্ষতির, একজন মুক্তিযুদ্ধ হিসেবে আপনি কি মনে করেন? না, এগুলো নিয়ে আমাদের তো মানে বিস্তারিত এবং গভীর আলোচনা করতে পারি আমরা। যেমন ধরেন যে আপনি যে শব্দ দুটো বললেন, মানে উই রিভোল্ট, উই রিভোল্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই ইতিহাসের অংশ। উই রিভোল্ট মানে তো ঘোষণা নয়। তো এইরকম ভাবে 7ই মার্চে বঙ্গবন্ধু যে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের আমাদের মুক্তির সংগ্রাম, তো ওখানেও অনেকে বলেন যে ওটাই তো স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। তো এরকম তারপরেও তো আমাদের 26শে মার্চের একটা টেলিগ্রাম দরকার হয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন, আমি যেমন রংপুরে একটা সাইক্লোস্টাইল করা কাগজ 26শে মার্চ সকালেই আমি ডিস্ট্রিবিউট হতে দেখেছি। ওই বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে ডিস্ট্রিবিউট হচ্ছে, খুলনাতে ডিস্ট্রিবিউট, আপনি এটার প্রমাণও পাবেন। হ্যাঁ, এই যে সাইক্লোস্টাইল যে বিষয়ে জিনিসটা ডিস্ট্রিবিউট হতে, সেটা এবং অন্য জায়গায় খুলনা, রংপুর, তার মধ্যে হয়তো শব্দগত কিছু পার্থক্য ছিল, বাট মেসেজটা একই। তাজউদ্দিন সাহেব যেমন বলেছেন, তার মেয়ে যেটা লিখেছেন যে উনি টেপ রেকর্ডার নিয়ে গেছিলেন বঙ্গবন্ধুর কাছে ওই ঘোষণাটা আম, তার মুখে টেপ করার জন্য, যেটা বঙ্গবন্ধু করেননি। এটা তো একটা প্রমাণক। আচ্ছা, এটা একটা প্রমাণক হলে তাহলে মানে একটা ঘোষণা নালে লিপিবদ্ধ ছিল, মানে প্রমাণক থেকে আমি একটু ব্যাকওয়ার্ড ক্যালকুলেশনে যাই। তার মানে বঙ্গবন্ধুর কাছে তো একটা কিছু লিখিত ঘোষণা নিয়ে যাওয়া হয়েছিল, যেটা তাকে বলার জন্য, তার টেপ করার জন্য বলা হয়েছিল, যেটা তিনি রাজি হন নাই। গুড, এটাও যদি ইতিহাসের অংশ হয়ে থাকে, অংশ অবশ্যই, তাহলে তাহলে সেখানে একটা ঘোষণা ছিল এবং সেই ঘোষণাটাই পাঠিয়ে দেওয়া হয়েছিল সারা দেশে। এবং সারা দেশে সাইক্লোস্টাইল করে, তখনকার তো আমাদের এত মানে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ছিল না, ওয়্যারলেস ছাড়া কথা বলা যেত না, পুলিশ ওয়্যারলেস বা বিজিবির ওয়্যারলেস, তখনকার বিটিআর এর ওয়্যারলেস, এবং সাইক্লোস্টাইল ছাড়া কিছু হাতে লেখা সাইক্লোস্টাইল। আমার নিজের মনে আছে আমরা সাইক্লোস্টাইল করতাম, হাতে পেন্সিল কাটতাম, তারপর সাইক্লোস্টাইল মেশিনে এটা ঘোরানোর ব্যবস্থা করতাম, তাও অনেক গোপনীয় ভাবে। তো সেই জিনিসগুলো তো ঘটেছে। আপনি পুরা মার্চ তো একটা ইতিহাস, পুরো মার্চটা দেখেন না আপনি তো, 1948 সাল থেকে 71 পর্যন্ত পরতে পরতে ইতিহাস। আর মার্চের প্রত্যেকটা দিন ইতিহাসের অংশ। 1লা মার্চ ইতিহাস, 2রা মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন করা হলো ঢাকা ইউনিভার্সিটিতে, আসম আব্দুর রব তখনকার ভাইস প্রেসিডেন্ট, ডাকসুর ভিপি, তিনি উত্তোলন করেন, দেখিয়ে দিলেন এটাই আমাদের স্বাধীনতার পতাকা। এবং 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠালো, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত ছিলেন, সেখানে তো ঘোষণা দিয়েই দেওয়া হলো যে আমাদের স্বাধীনতা কেমন হবে, আমাদের সেটাই তো ইশতেহার। মানে কি,
তার মানে ঘোষণা। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে দেওয়া হলো বঙ্গবন্ধুর উপস্থিতিতে, এবং সেখানে বলে দেওয়া হলো যে আমাদের পতাকা কি হবে, আমাদের জাতীয় সঙ্গীত কি হবে, আমাদের বঙ্গবন্ধুর রোল কি হবে, সবকিছু বলে দেওয়া হলো। 3রা মার্চ এটা হলো। তারপরে 7ই মার্চের ভাষণের কথা চিন্তা করেন, তারপরে প্রতিটা দিন আপনি ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন। তারপরে 25শে মার্চের যে কাল রাত, সে রাতে আমাদের পুরো হামলা হলো এবং চাপিয়ে দেওয়া হলো একটা যুদ্ধ। তারপর 26 মার্চ, 27 মার্চে জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে যে তার ঘোষণাটা করলেন, তার পাঠ করলেন এটা, এবং তার আগে হান্নান সাহেব করেছেন। এবং সেই কালুরঘাট বেতার কেন্দ্রের যে সক্ষমতা সেটা 10 কিলোওয়াট ছিল, এবং সেটা দিয়ে কত কিলোমিটার ইয়ে করা যায় সেটাও তো গবেষণার অংশ হয়ে গেছে। তারপরে তো চলছে 28 তারিখ, আমি গতকাল একটা পোস্ট দিয়েছি, আপনি হয়তো লক্ষ্য করেছেন, এই যে 28শে মার্চে রংপুরের সাধারণ জনগণ, সাঁওতাল, ওরাও এবং সবাই মিলে আমরা তীর, ধনুক, বন্দুক, গাদা বন্দুক, লাঠি, সোটা, তরোয়াল, চুরি নিয়ে ক্যান্টনমেন্ট দখল করতে গিয়েছিলাম, এবং সেখানে আপনি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, 500-600 মানুষের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে। এই জন্য আমি মুক্তিযুদ্ধকে সবসময় জনযুদ্ধ বলি। মুক্তিযুদ্ধ মানে তো এরকম না যে একটা আর্মির সাথে, পাকিস্তান আর্মির সাথে আরেকটা আর্মি তৈরি করা আর্মি যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ হচ্ছে জনগণের অংশগ্রহণের যুদ্ধ, যেখানে কৃষক, শ্রমিক, নারী, পুরুষ, যুবক, কিশোর, হ্যাঁ, এমন কেউ, এবং আমাদের উপজাতিরা, আমাদের যে আদিবাসীরা আছে, সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং বাংলাদেশের 7.5 কোটি মানুষের মধ্যে 7 কোটির বেশি মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধ সমর্থন করেছে, তারা আশ্রয় দিয়েছে, তারা খাবার দিয়েছে, তারা তথ্য দিয়েছে। এটাই তো আমাদের জনযুদ্ধ। এই জনযুদ্ধের এই ইতিহাস নিয়ে যদি আমরা বারবার এটা নিয়ে নতুন নতুন তথ্য হাজির করি, তাহলে এটা জাতির জন্য বিব্রতকর হবে। আপনি নিজেই বলেছেন, বা আমরা জানি যে এগুলো কখনো থামবে না, চলতেই থাকবে, এবং কতদিন চলবে সেটি আমাদের অজানা। তবে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি বলেছেন যে যারা অতীত ভুলে যায়, মানে যারা সবসময় অতীত নিয়ে পড়ে থাকে, তাদের এক চোখ অন্ধ, আর যারা অতীত ভুলে যায় তাদের 2 চোখ বন্ধ। তো তাহলে আমরা এই আধা অন্ধ, পুরো অন্ধ, এ নিয়ে পুরো জাতি চলবে কিভাবে? আপনি কি বলবেন? না, এইগুলো নিয়ে আমাদের ব্যাপক গবেষণা হতে পারে। আপনার ওই সময়কার যে এই 26শে মার্চ, 27শে মার্চ, ওই সময়ের যে বেতার কেন্দ্র ছিল, কালুরঘাট বেতার কেন্দ্র, তার পুরা বিষয়গুলো টেপ আছে, টেপ নিশ্চয়ই সংরক্ষিত আছে, অনেকের কাছে আছে, এবং এগুলো বিদেশেও আছে। আপনি ইন্ডিয়ান মিউজিয়ামে পাবেন, আপনি ব্রিটিশ মিউজিয়ামে পাবেন, আপনি আমেরিকার কাছে পাবেন, অনেকের কাছেই আছে। অনেকের কাছে পাওয়া ডকুমেন্ট দিয়ে আমাদের একটা স্বাধীনতা যুদ্ধের উপরে একটা ছবি তৈরি করা হয়েছিল না, যে সমস্ত ভিডিও টেপ একেবারে একটা বাড়ির নিচে ছিল, তাই না? যে আমাদের মুক্তির গান যে তৈরি করা হলো, সেখানে আমরা অনেক ভিডিও টেপ উদ্ধার করতে পেরেছিলাম না। তো আমাদের দেশে আসলে আমরা এটা একটা দুঃখজনক অধ্যায় যে আমাদের দেশে আমাদের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ব্যাপক গবেষণার একটা সুযোগ ছিল, এখনো আছে, এবং করা দরকার। আমরা ব্যাপক গবেষণা করি, একেবারে কি নৈর্ব্যক্তিক ভাবে যারা গবেষণা করতে চান তাদেরকে সাথে নিয়ে একটা গবেষণা করা উচিত, এবং সেটা গভর্নমেন্ট ফান্ডেড গবেষণা না হলে আরো ভালো হয়। এটা যদি অন্য কোনো ভাবে এই গবেষণাটা করা যায়, এবং যারা এটা করতে পারবেন, যাদের উপর নির্ভর করা যায়, সেই গবেষণা করার মধ্যে দিয়ে যদি কিছু বিষয় আমরা সেটেল করতে পারি, সেটা আমাদের জাতির জন্য ভালো হবে, এবং আমাদের একটা সেটেল করা উচিত বলে আমি মনে করি। আমি 2টি বিষয়ে আপনার 2টি প্রশ্নের উত্তর নিয়ে শেষ করব। একটা হচ্ছে, আপনি গবেষণার কথা বলেছেন, এই বিএনপি সরকার পক্ষ থেকে নতুন করে আবার একটি সার্কুলেশন দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধ এবং 24শে আন্দোলন দুটির উপরে গবেষণা, এবং শহীদদের নিয়ে 2টি বিষয়ে শহীদ উল্লেখ করেছে, এবং ব্যক্তি থেকে প্রতিষ্ঠান পর্যন্ত 5 থেকে 25 লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এটিও কি মানে ইতিহাসকে, কোন ইতিহাসকে ছোট করার এক ধরনের সাবকনসিয়াসলি চেষ্টা, নাকি কনসিয়াসনেসের মাধ্যমেই চেষ্টা, যে 71-এর সাথে 24-এ গুলিয়ে ফেলা হচ্ছে? এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে? 24 নিয়ে গবেষণা হতে পারে, সেটা হতে পারে, কিন্তু এই যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনেই, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনেই 71 এবং 24-কে নিয়ে গবেষণা এবং তার জন্য অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ কেউ তো এই প্রচেষ্টা করছেন, এটা তো আমরা সবাই জানি, যে আমাদের 71-এর মুক্তিযুদ্ধকে 24-এর সাথে মিলিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল, করা হচ্ছে, এবং ভবিষ্যতে করা হবে। বাট একটা নৈর্ব্যক্তিক গবেষণা যখনই হবে, একটা নৈর্ব্যক্তিক গবেষণা করতে হবে। এই যে 36 দিনের ইতিহাস, এটা নিয়ে গবেষণা হতে পারে? 36 দিন তো এটা তো 9 মাস না,
আমার সেই মুক্তিযুদ্ধ না, এটা 48 থেকে 71-এর এই পুরা জিনিসটাও নয়। সুতরাং 36 দিনের আপনার গবেষণা হতেই পারে, গবেষণা হওয়া উচিত বলে আমি মনে করি। এবং 36 দিনের তো আপনাদেরও গবেষণা করা উচিত, মানে আপনাদের যদি সামর্থ্য থাকে, মানে আমাদের মিডিয়ার যদি সামর্থ্য থাকে, জি। তো 36 দিনের প্রত্যেকটা দিনের গবেষণা হওয়া উচিত। এবং আমি তো দেখেছি যে ওই প্রত্যেকটা দিন দেশের পত্র পত্রিকায়, প্রথম আলোতে আমি দেখতাম তো যে একদম ওই দিনে কি ঘটলো, কতজন মারা গেল, তাদের নাম ঠিকানা পর্যন্ত ছাপিয়ে দেওয়া হয়েছিল। ডেইলি স্টারও তাই করেছে এবং অন্যান্য পত্রিকাও তাই করেছে। সুতরাং সকলের কাছে এটা আছে এবং এগুলো গবেষণা হওয়া উচিত। যেমন ধরেন যে দুপচাচিয়ায় একজন নিহত হয়েছিলেন, থানায় একটা জিডি হয়েছিল যে তিনি থানা আক্রমণ করতে যেয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তো সেখানে এখন আওয়ামী লীগ নেতা কর্মীদের, শত শত আওয়ামী লীগ নেতা কর্মীদের এই খুনের মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। অথচ পুলিশ এটা জিডি করেছে এটা 36 জুলাইয়ের আগে, যখন ঘটনা ঘটেছে তখন, এবং এটা পত্র পত্রিকাও রিপোর্ট হয়েছে। তো এই তো এগুলো, সেই জন্য আমি বলি যে প্রত্যেকটা ঘটনার প্রত্যেক দিন প্রত্যেক উপজেলায় একটা গবেষণা করা উচিত। সেই উপজেলায় এই 36 দিন কি হয়েছিল। উপজেলাতে আছে, উপজেলাতে আমাদের শক্তি সামর্থ্য আছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যদি এই নির্দেশ দেয়, তাহলে উপজেলা নির্বাহী অফিসার, তার টিম, সেখানকার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেখানে পুলিশ স্টেশনে যা যা রেকর্ড আছে সব মিলিয়ে প্রত্যেক উপজেলা ভিত্তিক গবেষণা হোক। আমি এটা চাই, কিন্তু আমি এটা মানে একদম আন্তরিকভাবে চাচ্ছি যে 36 দিন জুলাইয়ের যে 36 দিন তারা বলেন, মানে আগস্টের 5 তারিখ পর্যন্ত, সেই প্রতিটা দিনের একটা উপজেলা পর্যায় থেকে একটা গবেষণা করা হোক, মানে তথ্য সংগ্রহ করা হোক, গবেষণা করে তথ্যটা সংগ্রহ করা হোক, এবং এই তথ্যগুলো লিপিবদ্ধ করা হোক, যাতে 10 বছর পরে আমাদের ভুয়া জুলাই যুদ্ধ না হয়। যেমন আমরা এখন ভুয়া মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথাবার্তা বলি। সুতরাং এগুলো ঠিক করতে হবে এবং এটা নিয়ে এখনই আলোচনা হচ্ছে। আমাদের যে গেজেট হয়েছে সেই গেজেটে অনেকের নাম আছে, যে নামগুলোর মধ্যে অনেকেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন এরকম অভিযোগ আছে, এবং অনেকে চিকিৎসারত অবস্থায় অন্য রোগের চিকিৎসা মারা গেছেন এরকম আছে। কিছু গেজেটের বাতিলও হচ্ছে। সুতরাং এটা করা উচিত। এটা ওই ঘোষণা দিয়ে ক্ষান্ত দিলে হবে না, এটা করে ফেলা উচিত ছিল, এখনই করে ফেলা উচিত, আমাদের স্মরণ পুলিশ শক্তি যাতে আমাদের সাথে বিট্রে না করে। পুলিশ হত্যার বিচারই হচ্ছে না, বা পুলিশ হত্যার বিচার করতে গেলেও সেখানে একটি বিশেষ গোষ্ঠী থেকে বাধা দেওয়া হচ্ছে। অবশ্যই আমি উপজেলা পর্যায়ে যখন বলছি যে সমস্ত ঘটনা লিপিবদ্ধ করা দরকার, সেই ঘটনার মধ্যে পুলিশ, কিশোর, শ্রমিক, জনতা, কে নিহত হয়েছেন, কি হয়েছিল, কোথায় আগুন লাগানো হয়েছিল, এবং কিভাবে আন্দোলনটাকে বেগবান হয়েছিল, কারা কারা সেখানে যুক্ত ছিলেন, কারা এই আন্দোলনের নেতৃত্ব ছিলেন, সবই সেখানে থাকতে হবে। সবই আসবে, সবই আসা উচিত। বলছি নাহলে যে কিসের পুলিশ গবেষণা, হত্যার বিচার, কিসের তথ্য সংগ্রহ? পুলিশ হত্যা বিচার নিয়ে যখন প্রশ্ন উঠছে, তখন একটি বিশেষ গোষ্ঠী, বা সরাসরি নাম বললেই তো আমরা বলতে পারি এনসিপি, জামাত ইসলামের পক্ষ থেকে হুঙ্কার ছাড়া হচ্ছে। তখন আপনার একটা নৈর্ব্যক্তিক বা নির্মোহ যদি গবেষণা হয়, এবং এই আন্দোলনের পিছনে অনেক ধরনের ষড়যন্ত্র ছিল, ডিপ স্টেটে খেলা ছিল, তো সেইগুলো নিয়ে কি আর গবেষণা করতে দিবে তারা? এবং আমার গবেষণা, আপনাকে মনে হয় যে গবেষণা যারা করতে চান তাদেরকে আপনি ঠেকাবেন কিভাবে? আপনি নৈর্ব্যক্তিক গবেষণা তো করা সম্ভব। উপজেলা পর্যায় থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করা সম্ভব এবং এটা খুব কঠিন কাজ না। কিন্তু এখন দ্রুত করতে হবে। যদি কেউ না করেন তাহলে এটা ইতিহাসের সাথে অন্যায় করবেন। করতে হবে, প্রত্যেক উপজেলা থেকে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেখানে সবকিছুই থাকবে। কখন কি হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, সবই থাকবে। তারপরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এখন ক্ষমতাতে নেই, তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন। বাংলাদেশে তারেক রহমান সাহেবের শাসন চলছে, সংসদীয় গণতন্ত্র শুরু হয়েছে। বিএনপি সরকার গঠন করেছে বিরোধী দল 11 দলীয় ঐক্যজোট জামাতের নেতৃত্বে। এটা ধ্রুব সত্য। বিএনপির ক্ষমতা এখন প্রশ্নাতীত। তারা যেখানে হাত দিচ্ছে স্বর্ণ ফুলছে, প্রধানমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে চাঁদের হাট বসছে। তিনি হাত নাড়ালে মানুষ হেসে দেয়, তিনি কারো দিকে তাকালে সেখানে আনন্দের বন্যা বয়ে যায়। তিনি গাড়ির গ্লাস নামালে বর্ষার আতর গোলাপের সুবাস আমাদের সমাজে ছড়িয়ে পড়ে। তিনি যা কিছু করছেন সবই শিরোনাম, হাঁটছেন সংবাদ শিরোনাম। তার কন্যাকে নিয়ে কোথায় যাচ্ছেন, তার কন্যা খেলা দেখতে যাচ্ছেন, তার স্ত্রী দেশের বাইরে যাচ্ছেন, কবর জিয়ারত করতে যাচ্ছেন, এগুলো সব এখন সংবাদ শিরোনাম। আমাদের দেশের মানুষের মধ্যে যে প্রচলিত রাজনীতির প্রতি আনুগত্য, যেটাকে বলা হয় এজাহারে তাজাল্লুল, এর প্রেক্ষিতে সবাই এখন বিএনপির বাইরে অন্য কোনো চিন্তা করতে পারছেন না। সবার ধারণা
2041 সন পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকবে এবং তারেক রহমান সাহেব যতদিন জীবিত আছেন তিনি ক্ষমতায় থাকবেন। তাহলে তার বয়স যদি এখন 62 বছর হয়, তাহলে 100 বছর যদি তার হায়াত আল্লাহ থাকেন, তাহলে আরও 38 বছর তিনি প্রধানমন্ত্রী থাকবেন। তারপর তার স্ত্রী যদি ইচ্ছা করেন তিনি হবেন, তা না হলে তার কন্যা জায়মা রহমান হবেন। এটা হলো মানুষের সাধারণ বোধ এবং বুদ্ধি, এবং এটাই আমাদের দেশে হয়ে থাকে যে ক্ষমতার যে বৃত্ত এবং বলয় আছে এর বাইরে মানুষ চিন্তা করতে পারে না। মানুষের আমাদের দেশের আরেকটা চরিত্র হলো যে আপনার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, স্বাস্থ্য আছে, জ্ঞান বুদ্ধি সব কিছু আছে, কিন্তু আপনার কোনো মূল্য নেই যদি না আপনি কোনো সরকারি চাকরি না করেন, যদি কোনো সরকারি কর্মকর্তার সঙ্গে আপনার বন্ধুত্ব না থাকে, যদি মন্ত্রী এমপিদের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে আপনার সম্পর্ক না থাকে, অথবা আপনি নিজে যদি এগুলো না হন, তাহলে আল্লাহ আপনাকে যত গুণাবলী দিয়েছেন কোনো গুণকে আমাদের এই দেশের মানুষ মনে করে না। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতাকে দেশের মানুষ মনে করে সবচেয়ে বড় সফলতা। এখন রাষ্ট্র ক্ষমতা আপনার আছে, আপনি চোর হন, ডাকাত হন, ব্যাংক লুটেরা হন, জেনাকারী হন, ব্যভিচারী হন, অন্যের হক নষ্ট করেন, এগুলো কোনো বিষয়ই না। আপনি এমপি হয়েছেন আপনার কাছে দোয়া নেওয়ার জন্য, ফু নেওয়ার জন্য, আপনি কারোটি মাথায় হাত বুলিয়ে দেবেন, এর জন্য মানুষ লাইন ধরে আপনার পিছনে ঘুরবে। আপনার বগল থেকে গন্ধ আসে, পায়ের নখ পচে গেছে, জুতা খোলা যায় না। আপনি যদি বায়ু ত্যাগ করেন তাহলে 3-4 গ্রামের লোকজন অসুস্থ হয়ে পড়ে, পশু পাখির মধ্যে কান্নার রোল পড়ে যায়। তারপর আপনি দাঁত মাজেন না, 4 দিন 5 দিন 10 দিন দাঁত মাজেন না, মুখের গন্ধে মানে কি বলবো, আশেপাশে মানে মশামাছি পর্যন্ত দূরে চলে যায়, হলুদ হয়ে গেছে আপনার দাঁত। আপনার জিহ্বা যদি একটু আপনি বের করেন, সাদা 1 ইঞ্চির মতো আপনার দুধের স্বরের মতো জিহ্বার উপর ময়লা পড়েছে। তারপরেও আপনি খেতে বসছেন, আপনি একটু মাংস খেলেন, ওখান থেকে একটা কামড় দিয়ে হাড্ডির একটা অংশ আশেপাশের একজন কাউকে দিলেন, সে তখন বলবে জীবনে এর সাথে আর কোনো প্রাপ্তি নেই। খাবার টেবিলে পোলাও কুরমা খেতে বসছেন আর আপনি একের পর এক বায়ু ত্যাগ করছেন, আশেপাশের লোকজন বলবে আহা, জীবনে এত আতর, গোলাপ, সেন্ট, পারফিউম, দ্য পারফিউম অফ প্যারিস জীবনে দেখেছি, হুজুরের বায়ুর মতো এত আরামদায়ক বায়ু আর কেউ নেই। এই হলো রাজনীতিকে কেন্দ্র করে, রাজনৈতিক ক্ষমতাকে কেন্দ্র করে আমাদের আধিক্ষেত্তা। আমরা ক্ষমতাধরদের কাছে সব বিসর্জন দিই, নিজের ইজ্জত, আব্রু, পরিবার পরিজন, এমনকি অনেকে নিজের স্ত্রী কন্যাকে ক্ষমতাধরদের প্রমোদ বালিকা রূপে তাদের বিছানায় পৌঁছে দিয়ে বাইরে আবার পাহারাদার হিসেবে বসে থাকে, যেন কেউ হুজুরকে ডিস্টার্ব না করে। তো এই ক্ষমতা, এই কারণে মানুষ ক্ষমতায় যেতে চায়, এই কারণে মানুষ ক্ষমতা ছাড়তে চায় না, এই কারণে মানুষ ক্ষমতাকে নিয়ে স্বপ্ন দেখে, আর এটা নিয়ে মানুষ অনার সৃষ্টি হয়। অথচ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে হাজার হাজার বছর ইতিহাসে সমাজ তখনই সভ্য হয়েছে যখন যে সমাজে দার্শনিকদেরকে, জ্ঞানী গুণীদেরকে সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়েছে, ব্রাহ্মণরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, কবি সাহিত্যিকরা, জ্ঞানী গুণীরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, অলি আল্লাহ গাউস কুতুবরা যেখানে শ্রেষ্ঠতর হয়েছে, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই দেশ, ওই কাল ইতিহাসে অমরত্ব লাভ করেছে। আর আমি যে কাহিনী বললাম, এই কাহিনী যেখানে আছে সেখানে উগান্ডা হবে, বুরুন্ডি হবে, আমাজনের জঙ্গল হবে, সাহারার মরুভূমির সেই যে অসভ্যতামি সেই রাজ্যে শুরু হয়ে যাবে। আমাদের দেশে যেন এই ঘটনাগুলো না হয়, এই জন্য আল্লাহর কাছে পানাহা চাই। যেটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা ছেড়ে চলে গেছেন, কিন্তু তার আচার আচরণ দেখে মনে হচ্ছে তিনি আবার ক্ষমতা আসতে চান।
তিনি অনেক মেহনত করে কষ্ট করে সেই যমুনাতে এসেছেন জনাব তারেক রহমান সাহেবের সাথে দেখা করার জন্য। এখনো পর্যন্ত তিনি এসএসএ প্রোটোকল পাচ্ছেন এবং সেই প্রোটোকল নিয়ে তারেক রহমান সাহেবের সাথে দেখা করতে কেবলমাত্র যমুনার গেট থেকে তারেক রহমান সাহেবের সামনে আসতে তাকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। 88 বছরের মানুষ, একজন মানুষ কতটা ক্ষমতা লোভী হলে, কতটা ক্ষমতাকে ভালোবাসলে, ক্ষমতার সঙ্গে অ্যাটাচড থাকার যদি ইচ্ছা থাকে, তাহলে কোন পর্যায়ে হলে একটা মানুষ এই কষ্ট করতে পারে? কই আমরা তো গেলাম না, আগ্রহী হলো না, আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? হয়তো ক্ষমতা হবে না কোনো দিন, কিন্তু আমাদের মতো এরকম তো হাজার হাজার মানুষ আছে যাদের রাজার কাছে যাওয়ার, মন্ত্রীদের কাছে যাওয়ার, এমপিদের কাছে যাওয়ার, অথবা রাজা মন্ত্রী এমপিদেরকে দাওয়াত করে নিজেদের বাড়িতে তাদেরকে আনার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে এবং অবস্থান আছে। কিন্তু কই, তারা তো এই কাজগুলো করছে না। কিন্তু ইউনূস সাহেব কেন এই কাজগুলো করছেন? ইট মিনস স্টিল তার এই ক্ষমতা ফিরে আসার আশা আকাঙ্ক্ষা আছে। আমি আস্তে আস্তে যাচ্ছি। 2 নম্বর হলো সে পার্লামেন্টে গেছেন, দর্শক সারিতে বসছেন। বিশ্বাস করেন, আমি 5 বছর এমপি ছিলাম। এমপি থাকাকালীন অবস্থায় আমার কতগুলো ইনহেরিট পাওয়ার আছে। যেমন সংসদের লাইব্রেরিটা আমি ব্যবহার করতে পারি। সংসদের যে একটা ক্লাব আছে, সেই ক্লাবের আমি আজীবন সদস্য। ওখানে ব্যায়াম করা যায়, খাওয়া যায়, রেস্টুরেন্ট আছে, সব কিছু আছে। এরপর সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য হিসেবে সারা দেশে সার্কিট হাউসগুলো ব্যবহার করার আইনগত আমার অধিকার আছে। আমি তো একদিনের জন্য কোনোদিন সংসদে যাইনি। এমনকি আমার বন্ধুবান্ধব যারা সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য বা বর্তমান সংসদ সদস্য রূপে ওই সংসদের ভিতরে বিয়ের অনুষ্ঠান আয়োজন করেছে, আমি সেই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত যাইনি। আমার তো, আমি ওদিকে তাকাইও না। আমি কোনোদিন মানে ওখানে চটপটি খাওয়ার জন্য যাই না। কি হয় বলেন তো? কিন্তু তাকে এই সংসদ অধিবেশনে আসতে হয়েছে। তিনি যেখানে কয়দিন আগে তার কাছে গিয়ে সব রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়তো, আর তিনি এখন দর্শক সারিতে বসে সংসদ অধিবেশন তাকে দেখতে হচ্ছে। তার বয়স এখন প্রায় 90 বছর। এই 90 বছর মানুষ কি করে? আল্লাহ বিল্লাহ করে, জিকির করে, আজকার করে, পরকালের কথা চিন্তা করে, নিজের অপরাধের কথা চিন্তা করে, বিনয়ী হয়। আর তিনি এখন জাপান ভ্রমণ করছেন। আর প্রতিদিন কার সাথে তার কি বৈঠক হচ্ছে সেগুলো ইংরেজিতে লিখে ফেসবুকে দিয়ে বেড়াচ্ছেন। তিনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, তখন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলে এখন তারেক রহমান সাহেবের যেভাবে হাজার হাজার লক্ষ লক্ষ লাইক পড়ে, ওইভাবে পড়তো। এখন আমার যে লাইক কমেন্ট আছে তার 10 ভাগের 1 ভাগের ডক্টর মোহাম্মদ ইউনূসের হয় না। তারপর তার না আছে লজ্জা, না আছে বোধ, সে করে যাচ্ছে। কেন সে জাপান গেল, কি কারণে গেল? এই বয়সে এই শরীর নিয়ে তো তার যাওয়ার কোনো দরকার ছিল না। এই গেল এক। মানে ইট মিনস তার মুভমেন্ট দেখে মনে হয় যে সে ক্ষমতাকে ভালোবাসে, ক্ষমতা তার খুবই পছন্দ, ক্ষমতার সাথে থাকতে ভালো লাগে তার, এবং দেশি বিদেশি ক্ষমতাধরদের সাথে তার যে দহরম মহরম সম্পর্ক, এটি তিনি উপভোগ করেন। এ গেল এক পার্ট। দ্বিতীয় পার্ট হলো, যে রয়্যাল বেঙ্গল টাইগার একবার মানুষের মাংস খেয়েছে, সে আর অন্য মাংস খেতে চায় না। তা ক্ষমতালোভী মানুষ যারা একবার ক্ষমতা পেয়েছে, পরবর্তীতে ক্ষমতা যাওয়ার জন্য তারা বেপরোয়া হয়ে পড়ে, নির্মম হয়ে পড়ে, নিষ্ঠুর হয়ে পড়ে, না পারে এমন কোনো কাজ নেই। শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেন, যারা বলেন অতীতে ক্ষমতা ধরছিলেন, তারা দ্বিতীয়বার ক্ষমতা আসার জন্য, মানে যারা ক্ষমতা লোভী মানুষ, তারা না পারে এমন কোনো কাজ নাই। মানে এটা ক্ষমতার যে আকর্ষণ, টাকা, সেক্স মানে যৌন মিলন, অন্য যে কোনো জিনিসের চাইতে, পার্থিব যে কোনো জিনিসের চাইতে এটা সুতীব্র আকর্ষণ, ক্ষমতার আকর্ষণ। ফলে দেখুন, মানুষ যখন ধর্ষণ করতে যায় বা খারাপ কাজ করতে যায়, তখন সে কতটা পশু হয়ে যায়। ক্ষমতা লাভ করতে গিয়েও মানুষ পশু হতে পারে, যদি তার সেই লোভটা থাকে। এখন অন্য পর্যায়ে আসি। তিনি যে ক্ষমতায় এসেছিলেন, সবাই বলে যে এখানে আমেরিকার একটা ব্লেসিং ছিল, আর সেই আমেরিকান ব্লেসিংটা ছিল ডিপ স্টেট পলিসির আন্ডারে।
সেই ডিপ স্টেট পলিসিতে কি কি হয়েছে, স্নাইপার রাইফেল কিভাবে গর্জন করেছে, কিভাবে পুলিশ হত্যা হয়েছে, কিভাবে ঢাকা শহরে রক্তের বন্যা বয়ে গেছে, এটা মোরাল্লাস আমরা সবাই জানি। আচ্ছা, সেই ডিপ স্টেট কি বন্ধ হয়েছে? ডিপ স্টেটের সঙ্গে যারা জড়িত ছিল, হাজার হাজার ক্যাডার, হাজার হাজার অস্ত্র, গোলা বারুদ, হাজার হাজার কোটি টাকার লেনদেন, এই কাজ কি বন্ধ হয়েছে? কারা কারা এর সাথে জড়িত আমরা কি জানি? জানি না। ফলে মানে এই যে এখন ক্ষমতার একটা পট পরিবর্তন হয়েছে, ইউনূস সাহেব চলে গেছেন, তারেক রহমান সাহেব আসছেন, এটা ডিপ স্টেটের যারা লোকজন তারা মনে করেন যে এটা একটা সাময়িক বিরতি, একটা মানে অসমাপ্ত রেভলিউশন, অসমাপ্ত বিপ্লব, এটাকে সমাপ্ত করতে হবে। আর তারই ধারাবাহিকতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আবার সামনের সারিতে নিয়ে আসছেন, লাইমলাইটে নিয়ে আসছেন সেই যাকে বলা হয় ডিপ স্টেটের কারসাজি, ডিপ স্টেটের তথ্যপাত্য। আবার অন্যদিকে বর্তমান সরকার তারাও সেই এই যে আগের 11 যাদের কারণে তারা ক্ষমতাচ্যুত হয়েছিল সেটাকে আবার সামনে নিয়ে আসছে, যেন দ্বিতীয় একটা 11 বাংলাদেশে না ঘটতে পারে। মানে সরকারও ভয়ের মধ্যে আছে। আর যারা ক্ষমতা হারিয়েছে তারাও ঠিক সেই ডিপ স্টেট, সেই সুদিন, সেই পোলাও কুরমা, কালিয়া কুপ্তা, বিরিয়ানি, সরকারি যে দাপট, এগুলো ভুলতে পারছেন না। এরই ধারাবাহিকতায় পর্দার আড়ালে অনেক কিছু হচ্ছে, চারিদিকে ফুসফাস, ছোট ছোট সমস্যা